ইনকিলাব ইনকিলাব। মূল নিবাসী মূল নিবাসী। কই আওয়াজ কই? ভাঙড় তো বিশ্বে রেকর্ড করেছে, আওয়াজ কোথায় গেল? যুবক জেগে উঠতে হবে তো। ভারতবর্ষ, হ্যাঁ ঠিক আছে, ভারতবর্ষ জিন্দাবাদ। বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ। বাবা সাহেব আম্বেদকর। জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। বাহ, ধন্যবাদ। সর্বপ্রথম আমাদের দাঁতের ডাক্তার উনি এসে গিয়েছেন, কারোর যদি দাঁত দেখানোর থাকে একটু দেখিয়ে নেবেন। আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আইএসএফ কর্মকর্তা ও সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মী সমর্থক ভোটাররা আপনারা উপস্থিত হয়েছেন এই সোনপুরের রক্তদান শিবিরের উদ্দেশ্য করে আপনারা অংশগ্রহণ করেছেন, সেই জন্য আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এছাড়াও ধন্যবাদ জানাবো বিশেষ করে আইএসএফের কর্মকর্তারা, কারণ যারা আজকে এই আইএসএফকে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে, এত দ্রুত গতিতে বাড়াচ্ছে, হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি। এই আইএসএফ প্রথম কোনো দল যার ছড়ানোর গতি, যার বৃদ্ধির গতি এত দ্রুত মেল এক্সপ্রেসকে হার মানাবে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয়, এছাড়াও উপস্থিত আছেন আমাদের লিগ্যাল ফ্রন্টের প্রতিনিধি মজনু সাহেব, এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ার্সগণ এবং এই অঞ্চলের সভাপতি সহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এছাড়াও ধন্যবাদ জানাবো এই মিডিয়া বন্ধুদের এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন, এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাবো। সর্বপ্রথম জানাই আমাদের বিধায়ক কিন্তু 32,000 ভোল্ট। কত ভোল্ট? 32,000 ভোল্ট। উনি একাই 100, সারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে, সারা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি। এই 32,000 ভোল্টকে যদি আপনারা আরও এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন, আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক তো নাকি? ঠিক তো নাকি? এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙড় থেকে বিধানসভায় পাঠিয়েছেন, সেরকমভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফের যেখানে যেখানে কর্মী সমর্থক, যেখানে যেখানে আইএসএফের প্রতিনিধি দাঁড়াবে, বিপুল ভোটে জয়যুক্ত করা। আচ্ছা, আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে। কে পাঠিয়েছে ওদের? এই সিভিক ভলেন্টিয়ারদের কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল, সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে। সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না। আমি বলে গেলাম আপনারাও লোকাল আইসিকে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না। যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি? আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি? সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিংয়ে যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে, না হলে আমাদের এই কর্মীরাই যথেষ্ট, কোনো সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই। ঠিক কিনা? এইরকম করে যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয়, ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি, সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্ত থেকে আমরা রুখে দাঁড়িয়ে যাব। এই বাংলায় যত মনীষীগণ এসছেন, যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন, তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে,
তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে। আর এই থাবাকে রুখতে পশ্চিমবাংলা ভালো করে জানে, তার আপনারা নিদর্শন দিয়েছেন এই ভাঙড়বাসী। যেভাবে আপনি শয়তান মোল্লার বিরুদ্ধে, যেভাবে চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন, রুখে দেখিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা, এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি, এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটাও আমরা টিপে দিতে পারি। এই শয়তান মোল্লা, এই চুলবুল ইসলাম, এদের এই ক্ষমতা আর বেশি দিন নয়, সামান্য কদিন আর সময় দিন। শুধুমাত্র এই ভাতিজা, এই প্যারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলামূল নেই, তোলামূল চলে গেছে, তোলামূল শুয়ে পড়েছে। তখনই চারিদিকে আইএসএফ এর ঝান্ডা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলতে হবে, ভাঙড় থেকে আওয়াজ তুলতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে, আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল, কিভাবে আক্রমণ করা হচ্ছিল, শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে, শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি, যেভাবে এই আইনকে ছাড়েননি, যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি, আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই? আছে না নেই? এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার, এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গুলিবাজি যা শুরু করেছে, এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে। আপনারা প্রস্তুত আছেন? পারবেন? পারবেন তো? ভাঙড় থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন, সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে। পারবেন তো? পারবেন? আওয়াজ কই? আপনারা যুবক, আপনাদের রক্ত টকবক করে ফুটছে, এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই মঞ্চে এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট অ্যাডভোকেট মাননীয় মজনুল লস্করকে স্টেজে আসার জন্য অনুরোধ করব, তার মূল্যবান কিছু কথা বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা জানেন যে আমাদের দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেকুলার, ইন্ডিয়ান ফ্রন্ট, তিনটে ওয়ার্ড আছে না? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান মানে আমরা ভারতীয়, আর সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, আর ফ্রন্ট মানে একটা, বলো কেউ জানো, একটা দল, একটা টিম, যারা সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রন্ট কথাটা, অর্থাৎ যারা সামনের সারি থেকে লড়ে অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবেশীর সাথে কাঁধে কাঁধ রেখে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য যে ফ্রন্ট গঠন করা হয়েছে তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান মানে ভারতীয়। আপনারা জানেন আমাদের ভারতের যে সংবিধান পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান, লার্জেস্ট ইন ভলিউম অ্যান্ড রিটিন। পৃথিবীর আর কোনো দেশে লিখিত এত বড় সংবিধান নেই, ভারতবর্ষের মধ্যে রয়েছে। তাহলে ভারতবর্ষের সংবিধানটা এত বড় হওয়ার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষটা আয়তনে অনেক বড় এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, এই সমস্ত মানুষের একত্রিত আনতে বেশ কিছু লিখিত ডকুমেন্টসের প্রয়োজন হয়েছিল। সেই জন্য আমাদের ভারতীয় সংবিধানটা আকারে অনেক বড় এবং লিখিত আকারে। এর জন্য আমরা গর্ববোধ করি যে আমরা পৃথিবীর সবথেকে মহান গণতান্ত্রিক দেশে বসবাস করি। আপনারা জানেন ভারতীয় সংবিধানের
22টি পার্ট আছে, 12টি শিডিউলড আছে। আর সংবিধানটি যখন তৈরি করা হয়েছিল তখন 395টি ধারা ছিল। এখন ধারার সংখ্যা বর্তমানে সংকুচিত এবং প্রসারিত হয়ে প্রায় 460 এসে পৌঁছেছে এবং ভারতীয় সংবিধানের মোট শব্দ প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। তাহলে এই 1.5 লক্ষ শব্দের মধ্যে থেকে আমাদের এই সেকুলার কথাটা কেন বেছে নিল আপনাদের জানা দরকার। ভারতীয় সংবিধানে 1.5 লক্ষ শব্দ আছে, 1.5 লক্ষ শব্দের মধ্যে সেকুলার কথাটা কেন বেছে নিল আপনাদের জানা দরকার। সেকুলার কথাটা বাংলা মানে করলে হয় ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার আবার 3টে মানে আছে, 2টো বিদেশি মানে আর একটা আমাদের দেশীয় মানে। অর্থাৎ সেকুলার কথাটা, এই কথাটা আমাদের দেশীয় কথা নয়, আমাদের বাংলা কথা যেটা ভারতীয় কনটেক্সটে সেটা বলা হয় ধর্মনিরপেক্ষতা। এই সেকুলারিজম কথাটা প্রথম সৃষ্টি হয়েছিল ব্রিটেনে। সেকুলারিজম বলতে বোঝাতো তারা যে এটা ঈশ্বরের কোনো বিষয় নয়, ভগবানের কোনো বিষয় নয়। সেকুলারিজম বলতে বোঝায় যে ঈশ্বরের কোনো বিষয় নয়, ভগবানের কোনো বিষয় নয়, বা পার্থিব কোনো বিষয় নয়। সেকুলারিজম এটা ব্রিটিশদের দেওয়া। আমাদের ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে যখন সংবিধান রচনা করা হয়েছিল সেকুলারিজম শব্দটি তখন ছিল না। 1972 সালে 1976 সালে 42তম সংশোধনীর মধ্যে দিয়ে সেকুলারিজম কথাটা আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত করা কেন হলো? কারণ আমাদের ভারতবর্ষ যখন 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছিল, যদিও আমাদের ভারতীয় সংবিধানে সেকুলারিজম শব্দটি না থাকলেও তার কিন্তু পরিষ্কার বিভিন্ন আর্টিকেলের মধ্যে দিয়ে দেওয়া ছিল। যেমন আপনি যদি দেখেন মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের 12 থেকে 32-এর মধ্যে আছে, 13 থেকে 13, 14, 15 এই ধারাগুলো কিন্তু সেকুলারিজমের কথাই বলে, কিন্তু সেকুলারিজম শব্দটা ছিল না। তাহলে সেকুলারিজম শব্দটা আনা হলো 1976 সালে 42তম সংশোধনীতে। কারণ এই সেকুলারিজম শব্দের মধ্যে আমাদের ভারতবর্ষের স্বীকৃতি, ভারতবর্ষের ট্র্যাডিশন, ভারতবর্ষের ঐতিহ্য জড়িয়ে আছে এই সেকুলারিজম শব্দের মধ্যে দিয়ে। এই সেকুলারিজম শব্দটা নিয়ে তৈরি হয়েছে সেকুলার ফ্রন্ট। এখানে তাহলে ভারতীয় কনটেক্সটে বলা হচ্ছে সেকুলারিজম মানে হচ্ছে, সেকুলারিজমের 2টো কনটেক্সট আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র কখনোই মনে করবে না কোনো ধর্মকে স্পেশালিভাবে কোনো গুরুত্ব দেবে না। যদি দেয় তাহলে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। সেকুলারিজম আমাদের ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে, সমস্ত ধর্মকে ইকুয়ালি দেখা হবে, ইকুয়ালি ট্রিট করা হবে, সমস্ত ধর্মকে সমানভাবে দেখা হবে। তাই আপনাদের কাছে প্রশ্ন করছি, বর্তমান যে সময়ে বসবাস করছি সব ধর্মের প্রতি কি সমানভাবে ট্রিট করছে আপনার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার? করছে কি? কেন করছে না? কারণ আমাদের ভারতীয় সংবিধানে যেটা দেয়া রয়েছে সেই সংবিধানের সেকুলারিজম যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এবং যে রাজ্য সরকারগুলো রয়েছে সেই মুখ্যমন্ত্রী সেই নির্দেশ পালন করতে বাধ্য। যদি না করে তাহলে তার বিরুদ্ধে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারি। একটা উদাহরণ নিলে বুঝতে পারবেন যে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে অনারেবল মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয় লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প চালায়। এই লক্ষ্মীর প্রকল্প চালাতে কোনো অসুবিধা নেই, লক্ষ্মীর ভাণ্ডার কথাটা বলতেও কোনো অসুবিধা নেই। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যদি হয়ে থাকে তাহলে মা ফতেমা ভাণ্ডার হওয়া উচিত ছিল, মাতা মারি ভাণ্ডার হওয়া উচিত ছিল, বা জয় জোহার ভাণ্ডার হওয়া উচিত ছিল। আমাদের সংবিধানে বলছে কোনো ধর্মকে স্পেশালি কোনো ইম্পর্টেন্স দেওয়া হবে না, যদি দেওয়া হয় সমানভাবে দেওয়া হবে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কথাটা আপনি কেন ইউজ করছেন? গরিব মানুষের সরলতা সুযোগ নিয়ে আপনার ধর্মকে কিন্তু অন্য ধর্মের মানুষের উপর ইম্পোজ করা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমরা মনে করি সেকুলারিজম হবে তখনই যখন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে আমি সমান দূরত্বে থাকবে আমার রাষ্ট্র, বা যদি কোনো ধর্মকে গুরুত্ব দিই তাহলে সব ধর্মকে সমানভাবে ইকুয়ালি ট্রিট করতে হবে।
তাহলে আমাদের শ্রদ্ধেয় অনারেবল মুখ্যমন্ত্রী তিনি অন্যায় করছেন। এটা ওনার লক্ষ্মীর ভাণ্ডার শব্দের সাথে সাথে মুসলিমদের জন্য মা ফাতেমা ভাণ্ডার ঘোষণা করা দরকার ছিল, বা যদি ধর্মীয় নাম বাদ দিন তাহলে সেকুলার কোনো শব্দ ইউজ করা দরকার ছিল। গরিব মানুষের সরলতার সুযোগ নিয়ে লক্ষ্মী একটা আরাধ্য দেবতা, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে, কিন্তু অন্য ধর্মের মানুষ তার উপর বিশ্বাস নেই। আমাদের ভারতীয় সংবিধানের এই সেকুলারিজম নিয়ে অনেক কেস হয়েছিল। বোমানি কেস মামলাতে বলা হয়েছিল, কি কেস বলা হয়েছিল, যে রাষ্ট্র কখনো কোনো ধর্মকে গুরুত্ব দেবে না, আর কোনো ধর্মকে আশ্রয় নিয়ে অন্য ধর্মের মানুষের ওপর চাপাবে না। তাহলে আমাদের ভারতীয় সংবিধানের যে সেকুলারিজম কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দেবে না, যদি দেওয়া হয় তাহলে সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করতে হবে। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার উচিত এই লক্ষ্মী ভাণ্ডারের সাথে সাথে মা ফাতেমা ভাণ্ডার, খ্রিস্টানদের জন্য মা মারিয়াম ভাণ্ডার, আদিবাসী মানুষদের সিধু কানু ভাণ্ডার, এরকম কিছু নাম রাখা উচিত। যদি না যায় তাহলে বলা উচিত স্বাবলম্বী ভাণ্ডার, সেকুলার নামগুলো ট্রিট করা উচিত। এটা সুকৌশলে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে তার ধর্মবিশ্বাসে আঘাত আনছে রাষ্ট্রীয়ভাবে, এখানেই আমরা প্রতিবাদ করি। সেকুলারিজম কথাটা এই ক্ষেত্রে এসছে, আপনারা মনে রাখবেন। সেকুলার ফ্রন্ট ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কেন এই শব্দটা আমরা চুজ করলাম? এখানে বলা হচ্ছে ভারতবর্ষে এমন একটা সিচুয়েশান তৈরি করা হচ্ছে, যদিও এই সিচুয়েশানটা বেশি দিন থাকবে না। আপনারা যখন সজাগ হয়ে যাবেন তখন দেখবেন রাত ফুরিয়ে গেছে, দিন এসে গেছে। কেন্দ্রীয় সরকার কি করছে, বিভিন্ন যখন বিল পাস করছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করছে, তাহলে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাহলে কি করতে হবে? সেকুলার ফ্রন্টকে আরও শক্তিশালী, আরও মজবুত করতে হবে, যাতে আমরা আগামী দিনে কেন্দ্রীয় শক্তি নির্ণায়ক হয়ে উঠতে পারি। রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের কেন্দ্রীয় শক্তির নির্ণায়ক হয়ে উঠতে হবে। তাহলে আমরা পার্লামেন্টে আমাদের বিলগুলো, যেগুলো সমস্ত মানুষের কাজে লাগবে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করবে না, এমন বিলগুলো আমরা পাশ করাবো। সমস্ত ধর্মের মানুষের উন্নতি হবে, সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে। সেই জন্য আমাদের উচিত হবে আইএসএফকে আরও শক্তিশালী করা। পার্লামেন্টে ওয়েস্ট বেঙ্গল থেকে 42টা এমপি পাঠানো উচিত। কারণ এই লড়াই আপনার রাজ্যের লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে কেন্দ্রীয় শক্তি, যেখান থেকে তৈরি করা হয় সিটিজেনশিপ অ্যাক্ট। আপনি এদেশের নাগরিক হবেন কি না সেইগুলো নির্ণয় করা হয় কেন্দ্রে। তাহলে আপনাদের যে আগামী যে লড়াইটা হচ্ছে, আমাদের উচিত হবে ওয়েস্ট বেঙ্গল থেকে 42টা আইএসএফের এমপি করে কেন্দ্রে পাঠানো, যাতে সংবিধান বিরোধী কোনো বিল না কেন্দ্রে পাশ হয়। তাহলে সেকুলারিজম কথাটার মানে আপনারা বুঝলেন। সেকুলারিজম ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। তাহলে আমরা কি দেখছি, আমি আরও বেশিক্ষণ যাচ্ছি না, আরও অনেক বক্তা আছে, দেখবেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছলে বলে কলে কৌশলে অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত আনছে, কিন্তু ভারতীয় সংবিধানে ওটা ইকুয়াল ট্রিটমেন্ট করা আছে সমস্ত ধর্মকে। যেমন দেখছেন কোনো উৎসবে টাকা দিচ্ছে, দেওয়া ভালো, কিন্তু অন্যের আরেকজনের উৎসবে কেন টাকা দেবে না? বড়দিনে কেন টাকা দেবে না? সিধু কানুর জন্মদিনে বা আদিবাসীদের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না? শ্রীলঙ্কা সম্প্রদায়ের মানুষের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না? মুসলিম সম্প্রদায়ের যে উৎসব হয় সেই উৎসবে কেন টাকা দেওয়া হবে না? এখানেই আমাদের প্রতিবাদ, যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকে যদি গুরুত্ব না দেয়, এটা ভালো যে সমান দূরত্ব থাকবে, ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র জড়াবে না, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান এই নিয়ে রাষ্ট্র থাকবে। যদি কোনো ধর্মীয় ব্যাপারে কোনো রাষ্ট্র যদি জড়িয়ে যায় তাহলে সমস্ত ধর্মের মানুষকে সমান গুরুত্ব দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম, আইএসএফ জিন্দাবাদ।